Hello students, welcome to another video lecture of biology class. So today's topic is embryogenesis. আমরা আগের টপিকে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস স্টার্ট করেছিলাম এবং সেখানে আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখেছিলাম যে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে এন্ডোস্পার্ম ফর্মেশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এমব্রায়ো ফর্মেশন। সো এমব্রায়ো ফর্মেশনের আগে এন্ডোস্পার্ম ফর্মেশন হয়, তার কারণ এন্ডোস্পার্ম হচ্ছে ডেভেলপিং এমব্রায়োকে নিউট্রিশন প্রোভাইড করে। সো সেই জন্য পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে প্রথম যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু এন্ডোস্পার্ম ফর্মেশন, অ্যান্ড সেটা অলরেডি আমরা পড়ে এসেছি। এরপর সেকেন্ড ইভেন্ট সম্পর্কে আমরা পড়বো, দ্যাট ইজ এমব্রায়োজেনেসিস। অ্যান্ড এমব্রায়োজেনেসিস মানে আমরা জানি এমব্রায়োজেনেসিস, জেনেসিস মানে হচ্ছে প্রোডাকশন বা ফর্মেশন, অ্যান্ড এমব্রায়ো এসেছে এমব্রায়ো থেকে। সো প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ফ্রম জাইগোট থ্রু ডিভিশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, মানে যে পদ্ধতিতে যে ফার্টিলাইজেশনের ফলে যে ডিপ্লয়েড জাইগোটটা তৈরি হয়েছিল সেই ডিপ্লয়েড জাইগোটের মধ্যে বিভাজন এবং বিভেদীকরণ ঘটবে এবং তার ফলে জাইগোট থেকে ইউনিসেলুলার জাইগোট থেকে একটা মাল্টি সেলুলার এমব্রায়ো ফর্মেশন হবে, সেটাকে বলবো আমরা এমব্রায়োজেনেসিস প্রসেস বলবো। তো এই অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এমব্রায়োজেনেসিস, দু ধরনের এমব্রায়োজেনেসিস ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই, কেননা অ্যাঞ্জিওস্পার্মকে অ্যাকচুয়ালি দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাইকটিলেডনাস প্ল্যান্ট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ মোনোকটিলেডনাস প্ল্যান্ট, বা সিম্পল করে আমরা বলি ডাইকট প্ল্যান্ট অ্যান্ড মোনোকট প্ল্যান্ট। সো ডাইকট প্ল্যান্টের আর মোনোকট প্ল্যান্টের ক্ষেত্রে এমব্রায়োজেনেসিস প্রসেস ওভারঅল সেম হলেও কিছু বেসিক কিছু সেখানে ডিফারেন্স থাকে। সেই জন্য যে এমব্রায়োজেনেসিস যে প্রসেসটা রয়েছে সেটা দুটো টপিকে আমরা পড়বো। একটা হচ্ছে ডাইকট এমব্রায়োজেনেসিস, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিভাবে ভ্রূণ উৎপাদন হচ্ছে, আর একটা হচ্ছে মোনোকট এমব্রায়োজেনেসিস অর্থাৎ একবীজপত্রীর ক্ষেত্রে কিভাবে ভ্রূণ উৎপন্ন হচ্ছে। সো লেটস স্টার্টস উইথ দ্য ডাইকট এমব্রায়োজেনেসিস। প্রথমে আমরা ডাইকট থেকে স্টার্ট করি। ডাইকট এমব্রায়োজেনেসিস কিভাবে হচ্ছে সেটা থেকে আমরা স্টার্ট করছি প্রথমে। সো ডাইকট এমব্রায়োজেনেসিসের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে এখানে যে জাইগোট 2n যে জাইগোটটা তৈরি হয়েছে অর্থাৎ ডিপ্লয়েড একটা জাইগোট ফর্মেশন হয়েছে। অ্যান্ড এই যে ডিপ্লয়েড জাইগোট ফর্মেশন হয়েছে, ফার্স্টেই যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি পুরো এমব্রায়োজেনেসিস ইট ইজ অল অ্যাবাউট দ্য ডায়াগ্রাম থেকে আমাদেরকে টোটাল জিনিসটাই বুঝতে হবে। সো ফার্স্ট হচ্ছে এটা জাইগোট দেখানো হয়েছে, অ্যান্ড এই জাইগোটটা হচ্ছে 2n আমরা জানি। অ্যান্ড এই জাইগোটের মধ্যে কি হচ্ছে, এখানে এই সাইডটাকে মাইক্রোপাইলার পোল ধরা হয়েছে, এই সাইডটাকে চালাজাল পোল ধরা হয়েছে। আমরা যা কিছু ডেভেলপমেন্ট পড়ে এসেছি এই চ্যাপ্টারে, অর্থাৎ এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্ট হোক বা সেখানে হচ্ছে এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট হোক, সব জায়গায় কিন্তু পোলটা মেনশন করা খুব দরকার, অর্থাৎ মাইক্রোপাইলার পোল কোন দিকে, চালাজাল পোল কোন দিকে, সেটা মেনশন করা খুব দরকার। কেননা রেজাল্টিং যে সেলগুলো তৈরি হবে সেই সেলগুলোর নাম দেয়া হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য পোল, অর্থাৎ কোন সাইডে কোন সেলটা তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে তাদের নামটা কিন্তু দেয়া হয়। সো সেই জন্য অলওয়েজ পোলটা কিন্তু মেনশন করতেই হবে। যেহেতু আমরা সমস্ত ডেভেলপমেন্টে এখানে মাইক্রোপাইলটা নিচের দিকে দেখিয়েছি, চালাজাটাকে উপরের দিকে দেখিয়েছি, সো আমরা সেইটা দিয়েই কন্টিনিউ করছি। সো এই দিকে মাইক্রোপাইল এই দিকটা অ্যান্ড চালাজা এই দিকটা। এরপর জাইগোট কি হচ্ছে, ডিভিশন হচ্ছে, অ্যান্ড ডিভিশন অবশ্যই মাইটোসিস ডিভিশন, তার মানে 2n সেল থেকে ডিপ্লয়েড সেল থেকে যা কিছু সেল তৈরি হবে সবই ডিপ্লয়েড হবে। এবং ডিভিশনটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল মাইটোসিস ডিভিশন। অ্যাসিমেট্রিক্যাল মিনস আনইকুয়াল ডিভিশন, অর্থাৎ যে সেলটা যে মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড হচ্ছে এবং রেজাল্টিং যে সেলটা হবে সেই রেজাল্টিং সেল দুটো আনইকুয়াল ইন সাইজ। সো আমরা ডায়াগ্রামেই দেখিয়েছি একটা সেল হয়েছে ছোট, একটা সেল হয়েছে বড়। সো ফার্স্ট যে ডিভিশনটা জাইগোটের হচ্ছে, সো জাইগোটের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশনটাই কিন্তু অ্যাসিমেট্রিক্যাল মাইটোসিস ডিভিশন হচ্ছে এবং তার ফলে রেজাল্ট হচ্ছে একটা স্মলার সেল অ্যান্ড একটা লার্জার সেল। এবং আমরা রেজাল্টিং সেল দেখলেই আমরা বুঝতে পারবো যে ডিভিশনের প্লেনটা কিন্তু ট্রান্সভার্স ডিভিশন। সেই জন্য এখানে বলা হচ্ছে জাইগোট ডিভাইডস ট্রান্সভার্সলি টু ফর্ম এ লার্জার সেল টুয়ার্ডস মাইক্রোপাইল অ্যান্ড এ স্মলার সেল টুয়ার্ডস চালাজা। সেখানে ট্রান্সভার্সালি ডিভাইড করেছে, ট্রান্সভার্স ডিভিশনের ফলে এখানে এই যে আপ টু ডাউন সেল তৈরি হয়েছে, অর্থাৎ এরকম কলাম তৈরি হয়েছে। এই কলামটা মেনলি ট্রান্সভার্সের ফলেই হয়। ট্রান্সভার্স মানে জাস্ট এই বরাবর হচ্ছে। সো এখানে দুটো সেল তৈরি হয়েছে, এই যেটা স্মলার সেল সেই স্মলার সেলটাকে আমরা বলছি অ্যাপিক্যাল সেল বা টার্মিনাল সেল, অ্যান্ড লার্জার যে সেলটা সেটা হচ্ছে বেসাল সেল।
কিছু কিছু বইয়েতে আমরা দেখতে পাবো যে উপরের সেলটার নাম দেওয়া হয়েছে ব্যাসাল সেল আর নিচের সেলটার নাম দেওয়া হয়েছে অ্যাপিক্যাল সেল। সেটা এই কারণে হচ্ছে, সেটা ভুল নয়, সেটা এই কারণে হচ্ছে যেখানে উপরের সেলটাকে ব্যাসাল সেল বলছে এবং নিচের সেলটাকে অ্যাপিক্যাল সেল বলছে, তার মানে তারা পোলটা ডিনোট করেছে, উপরটাকে মাইক্রোপাইল ধরেছে আর নিচেরটাকে হচ্ছে চালাজা ধরেছে। সো অ্যাকচুয়াল মেন কনসেপ্ট হচ্ছে যে অ্যাপিক্যাল সেল যেটা হবে সেটা তৈরি হবে চালাজা সাইডে, আর ব্যাসাল সেল যেটা তৈরি হবে সেটা তৈরি হবে মাইক্রোপাইল সাইডে। এবার যদি আমি এখানে আপ ডাউন করে দিই, এটাকে মাইক্রোপাইল করে দিই আর এটাকে যদি চালাজা করে দিই, তাহলে অবভিয়াসলি আমার লেখাটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ আমি অ্যাপিক্যাল সেলটা নিচে দিয়ে দেবো আর হচ্ছে ব্যাসাল সেলটাকে উপরে দিয়ে দেবো। সো উপর নিচের কোনো এখানে ব্যাপার নেই, এখানে শুধু মনে রাখতে হবে যে অ্যাপিক্যাল সেল বা টার্মিনাল সেল হচ্ছে যে স্মলার সেল টুয়ার্ডস দ্য চালাজা, অর্থাৎ যেটা চালাজা সাইডে যে ছোট সেলটা তৈরি হবে তার নামই হচ্ছে অ্যাপিক্যাল সেল বা টার্মিনাল সেল, আর ব্যাসাল সেল হচ্ছে লার্জার সেল টুয়ার্ডস দ্য মাইক্রোপাইল এন্ডের দিকে যে বড় সেলটা তৈরি হবে সেটা হচ্ছে ব্যাসাল সেল। অ্যান্ড অ্যাপিক্যাল সেলের ক্ষেত্রে আরেকটা জিনিস, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের ক্ষেত্রে সাইটোপ্লাজমিক কন্টেন্টটা অনেক ডেন্স থাকে, অর্থাৎ অনেক বেশি সাইটোপ্লাজম এখানে থাকে। অ্যান্ড বেসাল সেল সাধারণত ভ্যাকিউলেটেড হয়, বড় হয় এবং ভ্যাকুয়েল থাকে এর মধ্যে বেশি। এই অ্যাপিক্যাল সেলের অপর একটা নামও হচ্ছে এমব্রায়োনিক সেল। সো এমব্রায়োনিক সেল, এমব্রায়োনিক সেল এই কারণে বলা হচ্ছে তার কারণ এই অ্যাপিক্যাল সেল থেকে ম্যাক্সিমাম এমব্রায়োটা তৈরি হবে। সো ব্যাসাল সেল এমব্রায়ো ফর্মেশনে মেন যেটা এমব্রায়ো পোপার সেই ফর্মেশনে সাহায্য করে না, অ্যাপিক্যাল সেল থেকেই টোটাল এমব্রায়োটা ফর্মেশন হবে, দ্যাটস ওয়াই এটাকে এমব্রায়োনিক সেলও বলা হয়। এরপর নেক্সট ডিভিশন হচ্ছে কি না, এই যে ব্যাসাল সেল যেটা রয়েছে এই ব্যাসাল সেলটা ডিভাইডস করবে, রিপিটেডলি ডিভাইডস করবে এবং প্রত্যেকটা ডিভিশনই হবে ট্রান্সভার্স ডিভিশন। সো ব্যাসাল সেল ডিভাইডস ট্রান্সভার্সলি টু ফর্ম এ রো অফ 6 to 9 সেলস নোন অ্যাজ সাসপেন্সার সেল বা সিম্পলি সাসপেন্সার। সো এই ব্যাসাল সেলটাকে আমরা ধরছি, ব্যাসাল সেলটা বারবার ধরে ডিভাইড করবে এবং ডিভিশনটা কি হবে ট্রান্সভার্সলি। সো ট্রান্সভার্স ডিভিশন মানে যদি আমি এটাকে ব্যাসাল সেল দেখাই, এই ব্যাসাল সেলটা ট্রান্সভার্সলি ডিভিশন করলো মানে এইটা তৈরি করলো, দুটো সেল তৈরি করলো, এই দুটো সেল আবার হচ্ছে যদি ডিভাইড করে তাহলে আবার এইরকম 4টে সেল তৈরি করবে, আবার যদি এরা ডিভাইড করে তাহলে এইরকম ধরনের আমরা কিছু একটা সেলের রো দেখতে পাবো। সো এইরকম ধরনের সেলের রো দেখতে পাবো এবং ডিভিশনগুলো মাইটোসিস ডিভিশন। সো সেই জিনিসটাই হয়েছে ব্যাসাল সেলের ক্ষেত্রে, ব্যাসাল সেল ট্রান্সভার্সলি মাইটোটিক্যালি ডিভাইড করছে এবং ডিভাইড করে 6 থেকে 9টা একটা সেলের রো তৈরি করছে। অ্যান্ড এই সেলের রোটাকেই আমরা বলছি সাসপেন্সার, এটাকে বলা হচ্ছে সাসপেন্সার, সেটা হচ্ছে সাসপেন্সার। অ্যান্ড সাসপেন্সারের একদম টিপ পোর্শনের যে সেলটা রয়েছে সেই টিপ পোর্শনের সেলটা কিছুটা স্ফীত হয়ে যায়, সোয়েল হয়ে যায়, সব থেকে লার্জ সাইজ হয়, সোয়েল হয়, এইটাকে বলা হয় হস্টোরিয়াল সেল। সো এই সেলটার নাম হচ্ছে হস্টোরিয়াল সেল, হস্টোরিয়াল সেল বা এটাকে ভেসিকিউলার সেলও বলা হয়। ভেসিকেলের মানে হচ্ছে থলি মতো একটা স্ট্রাকচার, হচ্ছে স্ফীত একটা স্ট্রাকচার। সো এটাকে ভেসিকিউলার সেল বা হস্টোরিয়াল সেলও বলা হয়ে থাকে। ওকে, অ্যান্ড এখানে যখন ব্যাসাল সেলটা যখন এইভাবে ট্রান্সভার্সলি ডিভাইড করছে, ঠিক একই সময়ে অ্যাপিক্যাল সেলটাও ডিভাইড করবে, কিন্তু অ্যাপিক্যাল সেলের ডিভিশনটা হবে আলাদা, অর্থাৎ অ্যাপিক্যাল সেল আন্ডারগোজ 2 longitudinal and 1 transverse division to form an 8-celled globular embryo. সো অ্যাপিক্যাল সেল এখানে দুবার লঙ্গিটিউডিনালি ডিভাইড করবে এবং একবার ট্রান্সভার্সলি ডিভাইড করবে এবং ডিভিশনের ফলে যে 8টা সেল তৈরি হবে সেই 8টা সেল দিয়ে একটা গ্লোবিউলার এমব্রায়ো তৈরি করবে। সেখানে কিভাবে ডিভিশনটা হচ্ছে আমরা দেখাচ্ছি। যদি আমি এইটা অ্যাপিক্যাল সেল দেখাই, সো দিস ওয়ান ইজ মাই অ্যাপিক্যাল সেল। সো এটা অ্যাপিক্যাল সেল, এখানে যদি দুটো লঙ্গিটিউডিনাল ডিভিশন হয় তার মানে এইরকম ডিভিশনটা হবে, তাহলে এখানে কি দেখতে পাবো আমরা, এই হচ্ছে দুটো সেল তৈরি হচ্ছে। সো লঙ্গিটিউডিনাল ডিভিশন একবার হলো, তার ফলে এই দুটো সেল তৈরি হলো। আগেন যদি হয় এই দুটো সেলের মধ্যে আগেন একটা লঙ্গিটিউডিনাল ডিভিশন হলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, 4টে সেল দেখতে পাবো, অর্থাৎ এইরকমভাবে 4টে সেল তৈরি হবে, 1 2 3 4টে। সো এইরকম 4টে সেল হলো। এরপর এই 4টে সেলের মধ্যে একটা ট্রান্সভার্স ডিভিশন করলাম, অর্থাৎ এই ট্রান্সভার্স ডিভিশন হলো। অ্যান্ড ট্রান্সভার্স ডিভিশনের ফলে কি দেখতে পাবো এখানে না, এখানে এইরকম ধরনের সেলগুলো তৈরি হয়ে যাবে, অর্থাৎ 4টে থেকে 8টা সেল তৈরি হবে। অ্যান্ড এই 8টা সেল হচ্ছে এইভাবে থাকবে। সো 1 2 3 4
5 6 7 8 8টা সেল তৈরি হয়ে যাচ্ছে। সো সেই জন্য অ্যাপিক্যাল সেল কিন্তু দুবার ডিভিশন করছে, সরি 3বার ডিভিশন করছে, এবং 3বার ডিভিশনের ফলে 3বার ডিভিশনের মধ্যে দুটো লঙ্গিটিউডিনাল ডিভিশন হয়, যেটা এখানে দেখিয়েছি আমরা লঙ্গিটিউডিনাল ডিভিশন, আর একটা হচ্ছে ট্রান্সভার ডিভিশন। এবং এর ফলে যে 8টা সেল তৈরি হচ্ছে, সেই 8টা সেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টা সেল, কিছু সেল 4টে সেল বাইরের দিকে থাকবে, 4টে সেল ভিতরের দিকে থাকবে। এবং সেলগুলো কিন্তু এইভাবে অ্যারেঞ্জ হয় না, যে এই রেজাল্টিং যে 8টা সেল যে তৈরি হয়েছে, সেই 8টা সেল কিন্তু একটা মাস অফ সেল বা একটা গোলাকার একটা স্ট্রাকচার তৈরি করে, যেটা এখানে দেখাচ্ছি আমরা এই জিনিসটা। তো সেখানে কি হচ্ছে, এই 4টে সেল ভিতরের দিকে রয়েছে, অর্থাৎ ইনার টায়ার বলতে পারি, অ্যান্ড এই 4টে সেল বাইরের দিকে রয়েছে, যেটা আউটার টায়ার। সো এখানে অ্যাকচুয়ালি এটাকে 2 টায়ার অফ সেল বলা হয়ে থাকে। এবং যেহেতু 8টা সেল রয়েছে, সেই জন্য এই 8টা সেলকে বলা হচ্ছে, এখানে এটাকে বলছি আমরা অক্ট্যান্ট স্টেজ বলছি। অক্ট্যান্ট ফর 8টা বলছি, 8টা আছে, সেই জন্য এটা অক্ট্যান্ট স্টেজ। এবং এই এমব্রায়োটাকে, অর্থাৎ এমব্রায়ো কিন্তু এই পোর্শনটা, সো এই এমব্রায়োটাকে দেখতে অনেকটা গোলাকার মতো লাগছে, অর্থাৎ এর অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে সেলের হয়েছে যাতে করে একটা গোলাকার একটা বলের মতো স্ট্রাকচার নিয়েছে, একটা সলিড মাসের মতো স্ট্রাকচার নিয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো যে গ্লোবিউলার স্টেজ। সো এমব্রায়ো বা গ্লোবিউলার এমব্রায়ো বলবো। সো এখানে গ্লোবিউলার এমব্রায়ো ফরমেশন হয়েছে। সো এই জায়গায় দেখাচ্ছি আমরা, এখানে গ্লোবিউলার এমব্রায়ো ফরমেশন হয়েছে। সো বেসাল সেল থেকে সাসপেন্সার ফরমেশন হলো, অ্যান্ড অ্যাপিক্যাল সেল বা টার্মিনাল সেল থেকে গ্লোবিউলার এমব্রায়ো ফরমেশন হয়েছে। সো গ্লোবিউলার এমব্রায়ো ফরমেশন হয়েছে। আর গ্লোবিউলার এমব্রায়োর এইটা আগের স্টেজ আমরা দেখিয়েছি, এই আগের স্টেজটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রো এমব্রায়ো, যেখানে 4টে সেল রয়েছে। অ্যান্ড গ্লোবিউলার এমব্রায়োতে এখানে 8টা সেল তৈরি হয়েছে, প্রো এমব্রায়োতে 4টে সেল জাস্ট তৈরি হয়েছে, তারপর আবার ডিভিশনের মাধ্যমে 8টা সেল তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে এই গ্লোবিউলার এমব্রায়োর সঙ্গে সাসপেন্সারের যে সেলটা যুক্ত থাকে, মিনস এই সেলটা একদম ফার্স্ট সেল, অর্থাৎ এই এমব্রায়োর সঙ্গে, গ্লোবিউলার এমব্রায়োর সঙ্গে সাসপেন্সার যেই সেলের দ্বারা কানেক্ট হচ্ছে, এই সেলটাকে বলা হয় হাইপোফাইসিস। হাইপোফাইসিস। অ্যান্ড এই হাইপোফাইসিসটাকে বোঝানোর জন্য আমরা আলাদা একটা কালার ইউজ করতে পারি এইখানে। সো এটা হচ্ছে রেড কালার দিয়ে দেখালাম, অর্থাৎ এই সেলটা হচ্ছে হাইপোফাইসিস। সাসপেন্সারের আর ফার্দার ডিভিশন হবে না, কিন্তু হাইপোফাইসিস ডিভিশন করবে। আচ্ছা, সাসপেন্সারের ফাংশনটা তাহলে কি? টোটালটা যদি এই এমব্রায়ো থেকে তৈরি হয়, সাসপেন্সারের ফাংশনটা কি না? সাসপেন্সারের ফাংশন হচ্ছে যে সাসপেন্সার অ্যাকচুয়ালি এন্ডোস্পার্ম থেকে এমব্রায়োকে পুষ্টি বা নিউট্রিশন অ্যাবজর্ব করতে সাহায্য করে। সো কিভাবে হচ্ছে না, আমরা যদি এখানে একটা স্ট্রাকচার দেখাই, সো এটা হচ্ছে এমব্রায়ো স্যাকের মধ্যে যদি আমরা স্ট্রাকচারটা দেখাই, এই পোর্শনটা মাইক্রোপাইল এন্ড অ্যান্ড এই পোর্শনটা চালাজাল এন্ড। সো চালাজা সাইডে এইদিকে কি তৈরি হয়েছে, এইদিকে হচ্ছে এন্ডোস্পার্ম অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখানে এন্ডোস্পার্মিক টিস্যু অলরেডি প্রেজেন্ট রয়েছে, এই সাইডগুলোই এন্ডোস্পার্ম তৈরি হয়ে গেছে। ঠিক আছে। অ্যান্ড এইখানে কি হচ্ছে এরপর না, এখানে হচ্ছে এমব্রায়ো ফরমেশন হচ্ছে। সো এটা হচ্ছে এমব্রায়ো, যদি আমরা দেখাই গ্লোবিউলার স্টেজের এমব্রায়ো। তো জাস্ট এইরকম গ্লোবিউলার স্টেজের এমব্রায়ো, এবং এর নিচে কি রয়েছে, এর নিচে রয়েছে সাসপেন্সার রয়েছে। সো এইরকমভাবে সাসপেন্সার রয়েছে। সো সাসপেন্সারের ফাংশন হচ্ছে, আর এখানে হচ্ছে একটা ভেসিকিলটা এরকমভাবে তৈরি হয়েছে, ভেসিকিউলার সেল বা হস্টোরিয়াল সেল। সো সাসপেন্সারটা সেল সৃষ্টি করে যখন লম্বা হচ্ছে, এই লম্বা হওয়ার ফলে কি হচ্ছে, গ্লোবিউলার এমব্রায়োটাকে কি করবে, উপরের দিকে পুশ করবে। অ্যান্ড উপরের দিকে পুশ করা মানে এই গ্লোবিউলার এমব্রায়োটা এই এন্ডোস্পার্মিক টিস্যু দিয়ে ভর্তি থাকবে। সো এন্ডোস্পার্মিক টিস্যু এর চারপাশে থাকবে, যার ফলে এই এন্ডোস্পার্মিক টিস্যু থেকে গ্লোবিউলার এমব্রায়োটা পুষ্টি বা নিউট্রিশনটাকে অ্যাবজর্ব করতে পারে। সো প্রথমে এটা টোটালটা তো সৃষ্টি হয়নি, প্রথমে একটা সেল ছিল। যখন সাসপেন্সার তৈরি হলো, অর্থাৎ যখন এই বেসাল সেল ডিভাইড করে সাসপেন্সার তৈরি হলো, তখন কি হবে, এই জিনিসটা সিম্পল এমব্রায়োটাকে কি করছে, উপর দিকে পুশ করছে। অর্থাৎ যত সাসপেন্সার ডেভেলপ করবে, তত এমব্রায়োটা উপর দিকে পুশড আপ হবে। এবং উপর দিকে পুশড আপ হওয়া মানে এন্ডোস্পার্মিক টিস্যুর মধ্যে এটা কিন্তু এনভেলপড হয়ে যাচ্ছে, বা এন্ডোস্পার্মিক টিস্যু দ্বারা সারাউন্ডেড হয়ে যাচ্ছে, যাতে করে এমব্রায়োটা প্রপারলি নিউট্রিশন এখান থেকে সাপ্লাই করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। সেই জন্য অ্যান্ড নিচের সেলটা অ্যাকচুয়ালি এইরকম ধরনের স্ফীত হয়ে যায়, তার কারণে এটা টোটাল বেস একটা গঠন করছে, মানে টোটাল এমব্রায়োটা এর উপরেই ভর দিয়ে রয়েছে। সো এটা বেস গঠন করছে, দ্যাটস ওয়াই এটা লার্জ শেপড হয়, অ্যান্ড এটা এরকম স্ফীত শেপড হয়, যেটাকে আমরা হস্টোরিয়াল সেল বা হচ্ছে ভেসিকিউলার সেল বলছি।
নেক্সট লেভেল অফ ডেভেলপমেন্টে কি দেখতে পাবো আমরা, না যেখানে আমরা দেখছিলাম এমব্রায়ো গ্লোবিউলার যে এমব্রায়োটা ছিল, এরপর গ্লোবিউলার এমব্রায়োর মধ্যে একাধিক বা ডিভিশন হবে এবং ডিভিশনটা যে কোনো প্লেনে হতে পারে, অর্থাৎ যে কোনো প্লেন বরাবর একাধিকবার ডিভিশন হচ্ছে, যার ফলে এরকম মাস অফ সেল তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি আমরা অসংখ্য সেল এখানে তৈরি হয়ে গেছে এবং এই অসংখ্য সেল তৈরি হয়ে যাওয়ার পর একই সঙ্গে যে রেড কালি দিয়ে আমরা আগের ডায়াগ্রামে রেড কালি দিয়ে এখানে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে হাইপোফাইসিস, অর্থাৎ এই জায়গাটা যেটা হচ্ছে গ্লোবিউলার এমব্রায়োর সঙ্গে সাসপেন্সারকে অ্যাটাচ করে রেখেছে হাইপোফাইসিস। তো হাইপোফাইসিসটা কয়েকবার ডিভাইড করবে এখানে, অ্যান্ড হাইপোফাইসিস ডিভাইড করে এরকম আরও কয়েকটা সেল তৈরি করেছে। সো রেড কালি দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে হাইপোফাইসিস ডিভাইড করে এখানে কয়েকটা সেল তৈরি করেছে, অ্যান্ড গ্লোবিউলার এমব্রায়ো অসংখ্যবার ডিভাইড করে একটা মাস অফ সেল তৈরি করেছে, গ্লোবিউলার একটা এমব্রায়ো তৈরি করেছে। এই অবস্থায় এই এমব্রায়োটার মধ্যে এটা ডিটারমাইন হয়ে যায় যে কোন অংশ থেকে, এই এমব্রায়োর কোন অংশ থেকে কোন পার্টটা তৈরি হবে। সো সেই জন্য এই অবস্থায় এই এমব্রায়োটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে, অর্থাৎ এই বরাবর যেটা দেখানো হয়েছে এই টোটাল উপরের পোর্শনটাকে আমরা বলছি অ্যাপিক্যাল ডোমেন, তারপরে মিডিল যে পোর্শনটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল ডোমেন, অ্যান্ড এই নিচের এই হাইপোফাইসিসের সেলগুলো নিয়ে নিচের যে পোর্শনটা রয়েছে সেটাকে বলা হচ্ছে বেসাল ডোমেন। অ্যাপিক্যাল ডোমেন মানে এই দিকের যে সেলগুলো রয়েছে এই সেলগুলো থেকে তৈরি হবে প্লিমিউল অ্যান্ড কটিলেডেন্স, মানে প্লিমিউল মানে ভ্রূণ মুকুল, মানে যেটা পরবর্তীকালে স্যুট ডেভেলপ করবে, স্টেমকে ডেভেলপ করবে, অ্যান্ড কটিলেডেন্স মানে বীজপত্র, যেটা পরবর্তীকালে যেখান থেকে পাতা লিফ ডেভেলপ করবে। অ্যান্ড সেন্ট্রাল ডোমেন থেকে কি ডেভেলপ করছে, হাইপোকটাইল পার্ট এবং র্যাডিক্যাল মানে হচ্ছে ভ্রূণমূল। সো ভ্রূণমূল পার্ট যেটা রয়েছে সেই ভ্রূণমূল পার্টটা এখান থেকে ডেভেলপ করবে। সো ভ্রূণমূল পার্ট এবং যে হচ্ছে হাইপোকটাইল পার্ট, আমরা একটু পরে আসছি কোনখানটাকে হাইপোকটাইল বলবো কোনখানটাকে এপিকটাইল বলবো, সেগুলো আমরা একটু পরে আসছি। সো হাইপোকটাইল পার্ট অ্যান্ড র্যাডিক্যাল পার্ট যেটা রয়েছে, অর্থাৎ ভ্রূণমূল মানে যেখানে রুট ডেভেলপ করবে, সেই রুটের কিছু অংশ সেন্ট্রাল ডোমেন থেকে ডেভেলপ করবে, অ্যান্ড বেসাল ডোমেন মানে এই হাইপোফাইসিসের সেলগুলো ডেভেলপ করবে কাকে, রুট টিপ অ্যান্ড রুট ক্যাপ, অর্থাৎ মূলের অগ্রভাগ এবং যেটা রুট ক্যাপ যেটা রয়েছে সেই রুট ক্যাপটাকে ডেভেলপ করবে, এই হাইপোফাইসিস রিজিয়নটা ডেভেলপ করবে। ঠিক আছে, সো নেক্সট আসি আমরা এবার কি হচ্ছে না, এই যে এই এপিক্যাল ডোমেনের সেলগুলো থেকে যে কটিলেডন ডেভেলপ করবে, সো কটিলেডন যখন ডেভেলপ করছে তার মানে সেল এবার আবার ডিভাইড করবে। সো কটিলেডন যখন ডেভেলপ করতে শুরু করছে এবং সেল যখন ডিভাইড করছে, ডিভিশনের সঙ্গে সঙ্গে যখন ডিফারেন্সিয়েশন প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কিন্তু এই যে গ্লোবিউলার স্ট্রাকচারটা রয়েছে এমব্রায়োর, এই গ্লোবিউলার স্ট্রাকচারটা কিন্তু কনভার্ট হয়ে যাবে হার্ট শেপেড স্ট্রাকচার, মিনস এইরকম একটা স্ট্রাকচারে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হার্ট শেপেড একটা স্ট্রাকচার। যে হার্ট শেপেড কীভাবে কনভার্ট হচ্ছে না, সিম্পলি এই পোর্শনটা থেকে প্লিমিউল তৈরি হবে, এই পোর্শন থেকে প্লিমিউল তৈরি হবে, মিডিল পোর্শনটা থেকে প্লিমিউল তৈরি হবে, অ্যান্ড সাইডের পোর্শনগুলো থেকে কটিলেডন তৈরি হবে। সো এই সাইডের সেলগুলো মিনস এইখানে যদি আমরা দেখাই মিডিল সেলটা কম ডিভাইড করেছে মিডিলের সেলগুলো, অ্যান্ড এই সাইডের দুটো সাইডের সেলগুলো বেশি ডিভাইড করছে, ফলে কি হচ্ছে এইরকম মিডিলটা এইরকম নিচের দিকে এইরকম খাঁজ বিশিষ্ট হয়ে গেছে, অ্যান্ড সাইডগুলো যেহেতু বেশি ডিভাইড করেছে সেই জন্য সাইডের সেলটা বেশি ডিভাইড করার জন্য এইরকম একটা স্টেজ চলে এসছে, যেটাকে আমরা বলছি হার্ট শেপেড স্টেজ বলছি এখানে। সো এরকম হার্ট শেপেড একটা স্টেজ চলে এসছে, অ্যান্ড এখান থেকে তো র্যাডিক্যাল ডিভাইড করবে, হাইপোফাইসিস থেকে র্যাডিক্যাল ডিভাইড করবে, অ্যান্ড সাসপেন্সারটা ছোট হতে থাকবে। অর্থাৎ সাসপেন্সারটা এই ছোট হতে মানে কি না, অ্যাকচুয়াল আগে কি ছিল, এমব্রায়োটা সাইজে ছোট ছিল, সাসপেন্সারটা বড় ছিল, এরপর এমব্রায়োর সেলগুলো বারবার ডিভিশন করার ফলে এমব্রায়োর সাইজটা বেড়ে যাচ্ছে এবং সেই জন্য ইন কম্পেয়ার টু এমব্রায়ো সাসপেন্সারটাকে তখন ছোট মনে হচ্ছে। নেক্সট পোর্শন কি হচ্ছে না, এই দিকের কটিলেডনের মানে এই দিকের সেলগুলো আবার ডিভাইড করবে। সো ফার্দার ডিভাইড করলে যে স্ট্রাকচারটা আসবে সেটা এই রকম ধরনের একটা স্ট্রাকচার আসবে, অর্থাৎ এখানে ফার্দার ডিভিশন করেছে দুটো সাইডের সেল এবং ডিভাইড করে এইরকমভাবে বেঁকে গেছে, অ্যান্ড এই বেঁকে যাওয়ার এটাকে বলছি আমরা টর্পেডো শেপ। কেন বেঁকে যাচ্ছে না, তার কারণ হচ্ছে আগেন আমরা এখানে যে ডিভিশন টোটাল যে ডিভিশনটা হচ্ছে সেটা এমব্রায়ো স্যাকের মধ্যে ডিভিশনটা হচ্ছিল। সো এইরকমভাবে ডিভিশনটা চলছিল এরকম ধরনের, এটা হার্ট শেপেড অবস্থায় এইরকম ধরনের অবস্থায় একটা আমরা স্টেজ দেখিয়েছি, এখানে সাসপেন্সার রয়েছে। সো এইরকম ধরনের একটা ডিভিশন চলছিল। আচ্ছা, এরপর ফার্দার যদি ডিভাইড করে এই বরাবর এখানে এমব্রায়ো স্যাকের যে আয়তনটা সেটা তো একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, তার মানে এইখানে এই কটিলেডনের এই সেলগুলো বারবার ডিভিশন করলে
আর কিন্তু ফার্দার কিন্তু স্পেস পাবে না, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট কম্প্যাক্টলি অ্যারেঞ্জড একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে টোটাল ডিভিশনটা হচ্ছে। সেই জন্য এরা যেহেতু স্পেস পাবে না, সেই জন্য কি হয়েছে না এই বরাবর এরা বেঁকে গেছে, অর্থাৎ এই দিক দিয়ে সেলগুলো এইরকমভাবে ডিভিশন করে বেঁকে গেছে, অ্যান্ড এই দিক দিয়ে সেলগুলো এইভাবে ডিভিশন করে এইভাবে বেঁকে গেছে, যাতে করে টোটালটা এইখানে হচ্ছে অ্যাকোমোডেট করতে পারে, টোটালটা এখানে স্পেসটা পুড়িয়ে যায়। সো সেই জন্য এখানে ডিভিশন হওয়ার ফলে এইরকমভাবে ভেঙে গেছে। অ্যান্ড এই যে দুটো জিনিস দেখাচ্ছি, এই দুটোই হচ্ছে কার্টিলেডন তৈরি করছে, অ্যান্ড এই পোর্শনটা থেকে প্লিমিউল তৈরি হবে। সো প্লিমিউলের ডিভিশনটা কম হচ্ছে, সেই জন্য এখানে প্লিমিউলটা এরকমভাবে রয়ে গেছে, অ্যান্ড কার্টিলেডনটা এরকমভাবে ডিভাইড করে গেছে। রেড কালি দিয়ে যেটা দেখাচ্ছি আমরা, সেটা অলরেডি র্যাডিক্যাল তৈরি করবে এখানে, অর্থাৎ ভ্রূণ মূল তৈরি করবে। অ্যান্ড এই অবস্থায় যে স্ট্রাকচারটা আসছে, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে টর্পেডো শেপ, বা এটাকে বলা হচ্ছে হর্সু শেপড, অ্যান্ড এইটা হচ্ছে ম্যাচিওর ডাইকট এমব্রায়োর এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। অ্যান্ড এই যে টর্পেডো, তার মানে টোটাল ডাইকট এমব্রায়ো ডেভেলপমেন্টাল ক্ষেত্রে যে সিকোয়েন্সটা দেখা যায়, প্রথমে কি হয় গ্লোবিউলার স্টেজ, অ্যান্ড গ্লোবিউলার স্টেজ থেকে আসবে হার্ট শেপড, অ্যান্ড হার্ট শেপড থেকে আসবে এই হর্সু শেপড বা টর্পেডো স্টেজ। সো এটা হচ্ছে টোটাল একটা ডাইকট এমব্রায়োর ডেভেলপমেন্ট প্রসেস। দ্য নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ডাইকট এমব্রায়ো তৈরি হলো, এরপরে এই ডাইকট এমব্রায়োর বিভিন্ন পার্টগুলো, অর্থাৎ সিডের মধ্যে এমব্রায়োর যে বিভিন্ন পার্টগুলো কোনখান থেকে কি তৈরি হচ্ছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব।